দেশে তখন বিদ্রোহ চলছে। মুসলিমদের দেশদ্রোহী ও সন্ত্রাসবাদী সন্দেহে বিনা কারণে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে। এর মধ্যে গুপ্ত জেলে এমন এক রহস্যময় কয়েদিকে আনা হয়, যার আগমনে সেখানকার অফিসাররা রহস্যময় ভাবে মরতে শুরু করে। কিন্তু কেন? কে এই কয়েদি? আর দেশের অবস্থা এমন কি করে হলো? আজকের গল্প ভৌতিক হওয়া সত্ত্বেও অনেকটাই সেন্সিটিভ ও রহস্যময়, তাই মনোযোগ সহকারে শেষ অবধি না দেখলে অনেক কিছু মিস করে যাবে। তো বলছিলাম নেটফ্লিক্স মিনি সিরিজ ঘোলের কথা। সময়টা সুদূর ভবিষ্যতে। দেশে অরাজকতা, দুর্নীতি ও অপরাধ চরম সীমায় পৌঁছে যাওয়ার কারণে এখন মিলিটারি শাসন চলছে। যদি কেউ বিরুদ্ধে যায় বা অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট শুরু করে, তাহলে তাদের বন্দি বানিয়ে সিক্রেট ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে পরে তাদের খুঁজে পাওয়া যায় না। ফলে দেশে বিদ্রোহ দেখা দিয়েছে, তার উপর বহু আতঙ্কবাদী আক্রমণও বেড়েছে। ফলে এইসব ঘটনা রুখতে ন্যাশনাল প্রোটেকশন স্কোয়াড এনপিএস গঠন করা হয়েছে। এনপিএস এর একটা টিম সন্ত্রাস দলের মাস্টার মাইন্ড আলী সাইদের ডেরা দ্য অর্কিড স্টারে তাকে জীবিত ধরতে লুকিয়ে প্রবেশ করেছে। বিগত 10 বছর ধরে এই আলী সাইদকে এনপিএস পাগলের মতো খুঁজছে। সেখানে প্রবেশ করতেই একটা অদ্ভুত লোককে তাদের দিকে এগিয়ে আসতে দেখে, যার গোটা শরীর ক্ষতবিক্ষত, বিশেষ করে পেট। লোকটাকে থামতে বললে দাঁড়ায় না, কেমন এক ঘোরের মধ্যে বলে যাচ্ছে, ওখানে সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। এনপিএস তাকে উপেক্ষা করে ভিতরে ঢুকতেই দেখে আলী একা চেয়ারে বসে এবং তার আশেপাশে পড়ে রয়েছে একাধিক লাশ। এ এক ভয়ানক নারকীয় দৃশ্য। ক্যাপ্টেন আলী বেঁচে আছে কিনা চেক করতে গেলে আচমকা আলী ওর মাথা টেনে ফিসফিসিয়ে কানে কানে কিছু একটা বললে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। আর ঘটনা এখান থেকে ফিরে যায় 1 মাস আগে। শাহনওয়াজ রহিম ও তার মেয়ে নিদা রহিম গাড়িতে যাচ্ছে। দেশের সরকার, এনপিএস এদের উপর থেকে রহিমের আস্থা উঠে গেছে, কারণ এরা তাদের নিয়মবিধি, বই এবং যে কোনো প্রতিবাদী বা সত্তার বিরোধী শিক্ষার বিষয়বস্তু জ্বালিয়ে ফেলছে। প্রথমে ইউনিভার্সিটি, তারপর স্কুল বন্ধ করা হলো। এনপিএস বিনা দোষে, শুধুমাত্র সন্দেহের অবকাশে সাধারণ মানুষদের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মুসলিমদের। বলে নাকি তাদের মানসিক চিন্তাধারা পরিবর্তন করিয়ে ফেরত আনা হবে, কিন্তু ফিরছে কজন? রহিম অবিচার সহ্য করতে কোনোদিনও শেখেনি, তাই রাষ্ট্রদ্রোহী সাহিত্যর বই তার প্রধান অস্ত্র। কিন্তু অপরদিকে নিদা মনে করে যা কিছু হচ্ছে সব দেশের ভালোর জন্য। মুসলিমদের ধর্মের প্রতি আনুগত্যকে ঢাল বানিয়ে আলীর মতো বহু সন্ত্রাসবাদী তাদের মনে অসুস্থ চিন্তাধারা বাড়িয়ে তুলছে, তাই সে নিজেকে দেশের সেবায় নিয়োগ করেছে। আসলে নিদা এনপিএস এর অ্যাডভান্স ইন্টারোগেশন একাডেমির একদম দক্ষ ট্রেনিং। গাড়ি থামলো চেকপোস্টে। একাডেমিতে ঢোকার আগে চেকিং হবে, কিন্তু বাবার ব্যাগে করে অ্যান্টি ন্যাশনাল বই ও লেকচার নোট এনেছে শুনে নিদা অপ্রস্তুত হয়ে পড়ে। গার্ড রহিমের নাম দেখে গাড়ি তল্লাশি করতে চাইলে রাজি না হলে রহিমকে ঘাড় ধরে টেনে বের করা হয়। তবে নিদা পরিস্থিতি সামলে নিজের পরিচয় দিলে গার্ড ক্ষমা চেয়ে তাদের যাওয়ার অনুমতি দেয়। বাবার সাথে মেয়ের এই অন্তর্দ্বন্দ্ব বড়ই কঠিন। বাবার আদর্শ, মতবিরোধ তাকে বারবার মনে করিয়ে দেয় এনপিএস হেড কর্নেল সুনীল ডাকুনার কথা। সন্ত্রাসবাদী দেশের বাইরে নয়, ভিতরেই আছে। তাদের ধর্মের আড়ালে ব্রেন ওয়াশ করা হচ্ছে। কিন্তু নিদা কি করবে? যতই হোক উনি তো বাবা। কিন্তু দেশপ্রেম ও দেশের সুরক্ষার কথা চিন্তা করে বুকে পাথর রেখে নিদা বাবাকে এনপিএস এর হাতে ধরিয়ে দেয়। মিনিস্ট্রি অব ন্যাশনাল প্রোটেকশনের কাছে এটা ছিল এক বিশেষ নজির। রহিমের বয়ান নেওয়া হলে প্রথম বক্তব্য ছিল, সে তো কোনো দোষ করেনি, না যুক্ত রয়েছে কোনো সন্ত্রাসী হামলার সাথে, তাই নিজের দোষের ব্যাপারে জানা তার সাংবিধানিক অধিকার। এদিকে নিদাকে আশ্বস্ত দেওয়া হয় ওর বাবাকে কাউন্সেলিং করে সঠিক পথে এনে ছেড়ে দেওয়া হবে। সেই মতো বন্ডে সাইন করে ইন্টারোগেশন রুমে প্রবেশ করলে রহিমের ভুল ভেঙে যায় যখন জানতে পারে নিজের মেয়েই তাকে বিনা দোষে ধরিয়ে দিয়েছে। রহিমকে কলার ধরে নিয়ে যাওয়ার সময় মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল।
যে মানুষটা নিজের কোলে তাকে মানুষ করেছে, তার কাছে এখন বাবা স্নেহের স্পর্শ ঘৃণার সমান। ঘটনা ফিরে আসে বর্তমানে। কর্নেল সুনীলের অধীনে রহিম খুব দ্রুত রিকভারি করছে। তবে কিছু নতুন তথ্য ওনার থেকে জানা গেছে যা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিদা এনপিএস এর টপ লিস্টেড দক্ষ ট্রেনি হওয়ার কারণে কর্নেল নিদাকে ট্রেনিং চলাকালীন অ্যাজ এ ইন্টারোগেটিং হেল্পার হিসেবে অ্যাডভান্স ইন্টারোগেশন সেন্টার মেঘদূত 31-এ ডেকে পাঠিয়েছে। কিন্তু সুনীলের আন্ডারে থাকা ইন্টারোগেটিং অফিসার লক্ষ্মী এই বিষয়ে প্রশ্ন তোলে, কারণ সে একজন সন্ত্রাসবাদীর মেয়ে, তাই ওর রক্তেও দেশদ্রোহিতা রয়েছে। কিন্তু কর্নেল নিদার লয়ালিটির উপর সম্পূর্ণ বিশ্বাস করে, সাথে তার পাস্ট একাডেমির সব রিপোর্ট ক্লিয়ার। তবে নিদা সেন্টারে আসলে লক্ষ্মীর প্রথম কটূক্তি ছিল, তোমার ইন্টারোগেশনের মাঝে ধর্ম বাঁধা হয়ে দাঁড়াবে না তো, কারণ সন্ত্রাসবাদীদের মধ্যে বেশিরভাগই মুসলিম। কিন্তু নিদার উত্তর ছিল, ম্যাডাম, ইসলাম বাচ্চা ও মহিলাদের হত্যা করা শেখায় না। এখানে যারা বন্দী আছে তাদের পরিচয় সন্ত্রাসবাদী। এরপর নিদাকে সেন্টার ঘুরিয়ে দেখানো হয়। এই সেন্টার সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সিটিতে নিউক্লিয়ার আক্রমণ থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল। কোনো সরকারি পেপারে এই সেন্টারের উল্লেখ নেই, তাই নিরাপত্তার ইস্যু অনেকটাই সেফ। সেন্টারে 5 জন কয়েদি এবং নিদাকে নিয়ে 12 জন এনপিএস সোলজার। সেন্টারের প্রতিটা জানলা ব্লক করা, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায় আর ভিতর থেকে কেউ বাইরের সময়ের আন্দাজ করতে না পারে। প্রিজনে ঢোকার মাত্র একটাই ম্যানুয়াল দরজা রয়েছে। নিদা সেখানে আহমেদ নামের একজন কয়েদিকে প্রায় মৃতপ্রায় অবস্থায় আলাদা সেলে আটকে রাখতে দেখে। নিয়ম রয়েছে, যতক্ষণ পর্যন্ত কয়েদি বয়ান দেবে না বা নিজের দোষ স্বীকার করবে না, ততক্ষণ এদের আলাদা ট্রিটমেন্ট চলে। এরপর মেন ইন্টারোগেশন রুমে আসলে সেখানকার অবস্থা দেখে নিদার মনের প্রশ্ন জাগে, এখানে আদৌ কয়েদিকে রিকভারি করতে আনা হয় তো? সবশেষে নিদা কর্নেল সুনীলের সাথে দেখা করলে জানতে পারে তাকে ডাকা হয়েছে ইউনাইটেড পিপলস নামক সন্ত্রাস দলের লিডার আলী সাইদের ইন্টারোগেশনের জন্য, যাকে আজ সেন্টারে আনা হচ্ছে। এখানে 5 জন বন্দী তারই দলের লোক। তখন পুরো সেন্টার আলীকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিদা রেকর্ড ফাইলে বিগত 30 বছরে আলীর বর্বরতার ভিডিওগুলো একে একে প্লে করছে। এর মধ্যেই সাইরেন বেজে ওঠে। কয়েদিদের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছে। সবার মনে একটাই প্রশ্ন, যে আলীকে ধরা প্রায় অসম্ভব, তাকে এরা ধরল কি করে? মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী শেষে কিনা এই মেঘদূতে আত্মসমর্পণ করল। ঘোর বৃষ্টির মধ্যে সবাই বাইরে দাঁড়িয়ে, কুকুরগুলো চিৎকার করছে। গার্ড দরজা খুলতে নেমে আসলো ক্রূর কিন্তু বরফের মতো শান্ত আলী। চোখ দুটো কেমন যেন জলজল করছে। সব থেকে অদ্ভুত বিষয়, তাকে দেখা মাত্রই কুকুরগুলো ভয়ে চুপ করে যায়। সেন্টারে আগে আলীর থেকে বড় সন্ত্রাসবাদী কোনোদিনও আসেনি, কিন্তু যাই প্রশ্ন করা হোক না কেন, আলীর মুখে কোনো উত্তর নেই। অবশেষে ইন্টারোগেশন রুমে এনে চলল অত্যাচার। লক্ষ্মী নিদার পরীক্ষা নেওয়ার জন্য তাকে এগিয়ে দেয়। নিদা ওর নাম চেঁচিয়ে জিজ্ঞেস করে সামনে এগোতেই আলী ডেকে উঠল, নিদু। এটা শুনতে নিদা চমকে ওঠে। এই নামে একমাত্র ওর আব্বু ডাকত, কিন্তু আলী সেটা জানলো কি করে? এরই মধ্যে কর্নেল জানিয়ে দিল উপর মহল থেকে 24 ঘন্টার সময় দিয়েছে আলীর বয়ান নেওয়ার জন্য, তাই যা করা দ্রুত করতে হবে। শাস্তি স্বরূপ তাকে বক্সে আটকে রাখা হলো এবং রুমের টেম্পারেচার 45 ডিগ্রি করে উচ্চস্বরে মিউজিক চালিয়ে দেওয়া হলো, এবং এর মাঝে 4 ঘন্টা দেওয়া হয় বাকিদের বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু সেই রাতে পুরো সেন্টারে এক অদ্ভুত ব্যাপার ঘটল। কয়েদি থেকে শুরু করে সব অফিসার ও কর্নেল সবাই রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। কারোর ভালো করে ঘুম হয় না। নিদা স্বপ্নে দেখে একটা রুমে তার বাবাকে গুলি করে মারা হচ্ছে, আর ঠিক পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা আলী এই দৃশ্য দেখে হাততালি দিচ্ছে। তখনই আচমকা ঘুম ভাঙতেই মনে হলো বাবা যেন তার দিকে এগিয়ে আসছে। কোনো রকম নিজেকে সামলে খেতে বসলে জানতে পারে যে প্রত্যেকেই নিজের জীবনের সব থেকে অনুতপ্ত মুহূর্তের ঘটনাগুলো স্বপ্নে দেখেছে। ইতিমধ্যে লক্ষ্মীর সাথে কথা হলে নিদা জানায় কাল ইন্টারোগেশনের সময় আলী তাকে নিদু বলে ডেকেছিল, যেটা একমাত্র তার বাবা ছাড়া আর কেউ ডাকত না।
এটা শুনে লক্ষ্মীর সন্দেহ তার উপর আরো বেড়ে যায়, হয়তো সেও আলীর দলের লোক। এরপর হরিশ, বিবেক এবং নিদা শুরু করলো আলীকে জিজ্ঞাসাবাদ। তাদের উপর মনিটরের থ্রু বাইরে থেকে নজর রাখা হচ্ছিল, কিন্তু শত মারের পরেও আলী মুখ খুলতে চায় না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কিছু শুনতে পাচ্ছিস? ভালো করে শোন, বাচ্চা ও তার মায়ের ভয়ার্ত চিৎকার। কিছু মনে পড়ছে? আচ্ছা বিবেক, আইডিয়াটা তোর ছিল তাই না? প্রথমে দুজনকে তুলে আনলি, তারপর বিনা কারণে মেরে ধমকে লাস্টে একদম জানে মেরে দিলি। বাইরে মনিটরে ওরা তো দেখে অবাক। হরিশ আর বিবেক আলীর মুখের সামনে কি করছে ওটা? আচমকা আলীর চোখ দুটো কালো হয়ে নিদার দিকে তাকিয়ে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, আব্বু কেমন আছে? এরপরে মনিটরে ভয়ানক গ্লিচ। ভিতরে হরিশ আর বিবেকের মধ্যে মারপিট লেগেছে। দুজন একে অপরকে দোষারোপ করে হাতাহাতির পর্যায়ে চলে গেলে হরিশ বিবেকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ততক্ষণে হুলুস্থুল কাণ্ড। নিদা ভূতের মতো দাঁড়িয়ে হরিশকে ধরে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলছে, আলী তুই এসব জানলি কি করে? আর এদিকে আলী শান্ত হয়ে বসে সব দেখছে। মারা যাওয়ার আগে বিবেক বলে, স্যার আমরা সবাই দোষী, হিসেব এখনো বাকি আছে। কর্নেল রাগে নিদাকে বের করে আলীকে জিজ্ঞাসাবাদ করতে বসল, কিন্তু আবার কোনো উত্তর নেই। কর্নেল বহু চেষ্টা করার পর আলী বিড়বিড় করে কিছু বলতে শুরু করে। নিদা এটা শোনা মাত্রই কয়েদিদের মধ্যে থাকা একজন মৌলভীকে এনে আলী কি ভাষা বলছে সেটা জানাতে বলে। মৌলভী আলীর কথা শোনা মাত্রই চমকে ওঠে, এ তো অ্যারামিক ভাষা, আমাদের পয়গম্বর আসার আগে এই ভাষার জন্ম। আলীকে আমি ছোট থেকে চিনি, কিন্তু এই ভাষা ওর পক্ষে জানা সম্ভব নয়। আলী একটা কথাই বারবার বলছে, কাজ সম্পন্ন হবে, পাপীকে তার পাপ মনে করিয়ে শাস্তি দেওয়া হবে। আচমকা মৌলভী বলে, কর্নেলকে এক্ষুনি বেরিয়ে আসতে বলো, অনর্থ হতে চলেছে। তখনই আলী কর্নেলের বউ ও বাচ্চার বিষয় বলতে শুরু করলো। শেষবার ফোনে কর্নেল ও তার বউয়ের মধ্যে যা কথা হয়েছিল সব আলী আউড়ে যাচ্ছে। কিন্তু আলী কি করে জানলো যে কর্নেলের কাজের ব্যস্ততা আর অত্যাধিক মদ্যপানের জন্য তার বউ বাচ্চা ছেড়ে চলে গেছে? এই ঘটনা কর্নেলকে উত্তেজিত করে তুললে আলীকে ভয়ঙ্কর কারেন্ট শক দেয়। শকের তীব্রতা এতটাই ছিল যে গোটা সেন্টারের কারেন্ট চলে যায়। সবাই তড়িঘড়ি করে কর্নেলকে থামাতে আসলে নিদা মনিটরে শুনতে পায় আব্বুর কান্না। নিদু, আমায় বাঁচালি না? নিদা ভয় ইন্টারোগেশন রুমে চলে আসে। অন্ধকারে আলীর নীলাভ দেহ পড়ে আছে। নিদা রুমের দরজা লাগিয়ে টর্চ ফেলতেই দেখে আলী নেই। এ কি, কোথায় গেল সে? টর্চ ঘোরাতেই দেখলো দেওয়ালের কোণে উল্টো দিকে মুখ ঘুরিয়ে আলী দাঁড়িয়ে। ভয়ে কাঁপতে কাঁপতে নিদা ওর দিকে এগিয়ে যেতেই আলী এক ভয়ঙ্কর পিশাচে পরিবর্তিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। নিদা আগুনে ঝলকানিতে দেখার চেষ্টা করলে আলীকে খুঁজে পায় না, কিন্তু শোনা যাচ্ছে গোঙানির শব্দ। তখনই পিছন থেকে ঠান্ডা গলায় আব্বুর কণ্ঠস্বর, নিদু তুই কি করে পারলি আমায় এখানে মরার জন্য ছাড়তে? নিদা ভয় পিছন ফিরতে আলীর ভয়াবহ পিশাচ রূপ দেখে পড়ে যেতেই বাকিরা চলে আসে। কর্নেল চমকে উঠল। এই রকম শক দেওয়ার পরেও কোনো মানুষ বাঁচে কি করে? একটু আগে সে নিজে চেক করেছিল আলীর পালস চলছে না, তাহলে এখন এটা কি করে সম্ভব? নিদা তখনও ভয়ে বলে যাচ্ছে, স্যার এ কোনো মানুষ নয়। কর্নেল কোনো উপায় না দেখে অবশেষে ডেকে পাঠালো সব থেকে হিংস্র ও নির্দয় ইন্টারোগেটিং অফিসার ফলাদ সিংকে। জিলে সবাই ওর নাম শুনলে ভয় কাঁপে। কর্নেলের পর আলাদাভাবে নিদার সাথে দেখা করে। নিদা জিজ্ঞেস করে যে আলী বলেছিল আব্বুকে মেঘদূতে আনা হয়েছিল, স্যার এটা কি সত্যি? কর্নেল বলে, হ্যাঁ আনা তো হয়েছিল, কিন্তু পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো আলী প্রত্যেকের পার্সোনাল ব্যাপার জানলো কি করে? এদিকে অপেক্ষারত আলীর চোখ অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে আসে। ঠান্ডা গলায় বলে উঠল, চলো শুরু করা যাক। দরজা খুলে ফলাদ একা ভিতরে প্রবেশ করে। চলল ভয়ানক অত্যাচার। ইতিমধ্যে নিদা মৌলভীর সাথে দেখা করে ওকে চাপ দিয়ে আলীর ব্যাপারে জিজ্ঞেস করলে রিভিল হয় এক ভয়ানক রহস্য।
ম্যাডাম, ওই ছেলে যাকে আপনারা আটকে রেখেছেন না, সে কোনো মানুষ নয়, তাকে আমরা ঘোল বলে ডাকি। আরবি লোককথায় ঘোল হলো এক প্রকার জিন। কোনো মানুষ নিজের রক্ত দিয়ে এই বিশেষ চিহ্নের সাহায্যে নিজের আত্মার সওদা করে ঘোলকে ডেকে আনে। ঘোল আমাদের পাপ ব্যবহার করে ভয় দেখিয়ে ভিতর থেকে অনুতাপের আগুনে শেষ করে তার মাংস চিবিয়ে খায়। ঘোল তার সর্বশেষ শিকারের মাংস খেয়ে তার রূপ ধারণ করে আমাদের মধ্যেই থাকতে পারে, আর এটাই তার বড় অস্ত্র। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, ঘোল এখানে কিভাবে এলো? তাহলে কি এদের মধ্যেই কেউ ডেকেছে? এদিকে কর্নেল হেড অফিসে ইনফর্ম করে সেন্টারে অফিসারের মৃত্যুর খবর জানিয়ে ফোর্স পাঠাতে বলে। তারা জানায় যে এর থেকেও বড় প্রবলেম ওখানে হয়েছে, কারণ আলীর সেফ হাউসে ওর ক্ষতবিক্ষত বডি পাওয়া গেছে। কোনো হিংস্র পশু ওর লাশ চিবিয়ে খেয়েছে। তবে ডিএনএ টেস্ট করে ওর শনাক্তকরণ করা হয়েছে। কর্নেল এটা শুনতেই চমকে যায়। এই কি আবোল তাবোল বকছে? আলী যদি মরে গিয়ে থাকে তাহলে এইখানে কে? ততক্ষণে আলী ঘোলে পরিবর্তিত হয়ে ফলাদের উপর ঝাঁপিয়ে পড়লে তার ভয়াবহ চিৎকারে পুরো সেন্টার কেঁপে ওঠে। নিতা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে সেল থেকে ফলাদকে বেরিয়ে আসতে। সবার আগে সে প্রতিটা কয়েদিকে সেল থেকে মুক্ত করে। এই সুযোগে নিদা ইন্টারোগেশন রুমে আসলে হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে ঘোল ফলাদকে উল্টো করে ঝুলিয়ে তার বুক থেকে চিড়ে গলা কেটে ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ বাইরে ঘুরতে থাকা ফলাদ আসলে ঘোল। তখনই ঘোল নিদাকে তাড়া করলে সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। অবশেষে প্রিজনের এন্ট্রান্সে কোনো রকমে পৌঁছলে কর্নেল সঠিক সময় দরজা খুললে নিদা ঘোলের হাতে মারা পড়তে পড়তে বাঁচে। ভয় কাঁপতে কাঁপতে জানায় ঘোল ফলাদকে মেরে সব কয়েদিকে মুক্ত করে দিয়েছে। কিন্তু কেউ ওর কথায় বিশ্বাস না করলে নিচে এসে সব কাণ্ড দেখে ওদের চক্ষু চড়ক আছে। কয়েদিরা সমেত আলী উধাও, কিন্তু আহমেদ তখনও বন্দী। নিদা কর্নেলকে ঘোলের ব্যাপারে জানিয়ে প্রত্যেকটা সেল চেক করে যে কোন কয়েদি ঘোলকে ডেকে এনেছে, কিন্তু কোথাও কিছু না পেলে সব সন্দেহ আহমেদের উপর যায়। তবে এই ঘটনার কারণে পুরো টিম দুই দলে ভেঙে যায়, কারণ অফিসার লক্ষ্মীর মতে এই সব কিছু নিদা করছে। নিদাই পারমিশন ছাড়া এইখানে এসে সবাইকে মুক্ত করে ফলাদের উপর কয়েদিরা বদলা নিয়েছে। নিদার বাবা রহিম যেমন দেশদ্রোহী ছিল, তেমনটাই নিদা। কর্নেল এই বিষয়ে রুখে দাঁড়ালে তখন লক্ষ্মী ও বাকি অফিসার কর্নেলের বিপক্ষে এসে তাকে বন্দি বানিয়ে নিদাকেও আহমেদের সাথে আটকে রাখলে দেখে সেখানে রয়েছে বাকি কয়েদিরা। নিদা নিজেকে বাঁচানোর জন্য আহমেদকে ঢাল বানালে মৌলবী বলে, এইভাবে কত নির্দোষের প্রাণ নেবে তোমরা? আহমেদ আমাদের দলের লোক নয়, ও চা দিতে আসতো, কিন্তু এনপিএস তাকে সন্দেহের আওতায় এনে কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করল। বেচারাকে এখানে এসে জিজ্ঞাসাবাদ করার পর কিছু জানতে না পারলে হারিস ও বিবেক ও চোখের সামনে বউ আর বাচ্চাকে গুলি করে মেরে ফেলে। তারপর থেকেই বেচারা কথা বলতে পারে না। দোষ করল কে আর সাজা পাচ্ছে কে? এখানে মিথ্যে দেশপ্রেমের নামে নির্দোষ মানুষের উপর যে কত অকথ্য অত্যাচার চলছে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, সে সত্যিটা কজন জানে? তখনই নিদার নজর পড়ে দেওয়ালের গুলির চিহ্নর দিকে। এই রুমটাই তো সে সেদিন স্বপ্নে দেখেছিল। অর্থাৎ এটাই সেই জায়গা যেখানে কয়েদিদের মারার জন্য নিয়ে আসা হয়। আসলে সন্দেহের আওতায় রিকভারি করার নামে ধরে আনা হয় নির্দোষ মানুষগুলোকে, কিন্তু তাদের থেকে কিছু জানতে না পারলে এইখানেই মেরে ফেলা হতো। অর্থাৎ এনপিএস ও সরকার এতদিন দেশপ্রেম ও সন্ত্রাসের মোড়কে নির্দোষ মুসলিমদের সাথে সবার অজান্তে এই সব করে চলেছে। নিদার বাবা রহিম কোনোদিনই দেশদ্রোহী ছিলেন না, বরং তিনি অনাচারের বিরুদ্ধেই লড়ছিলেন। আর সেই মানুষটাকে নিদা নিজের হাতে এনপিএস এর হাতে তুলে দিয়েছিল রিকভারি করার নামে, কিন্তু এরা তাকে মেরে ফেলেছে। অর্থাৎ দোষী রহিম নয়, বরং নিদা নিজেই। ততক্ষণে অফিসাররা রুমে ঢুকতে গেলে কয়েদিরা দরজা ব্লক করে দেয়, আর অন্যদিকে অফিসাররা একটা কয়েদির আধ খাওয়া লাশ খুঁজে পায়, যাকে ঠিক চেনা যাচ্ছে না। এই খবর ওয়াকিটকিতে শোনার পর নিদা সহ বাকিরা ভয়ে আঁতকে ওঠে, কেননা এই মুহূর্তে রুমে ওদের মধ্যেই কেউ একজন ঘোল। ব্যাস শুরু হয় একে অপরকে সন্দেহ।
এদিকে ঘটনাস্থলে লাশের পাশে একটা চোখ বন্ধনী পাওয়া যায়, আর যেটা ছিল ওই মৌলভী। তখনই ঘোলরূপী মৌলভী ওদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এই সুযোগে নিদা আহমেদকে নিয়ে চিমনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘোল নিদার পায়ের কিছুটা মাংস খুবলে নেয়। কিন্তু এইখান থেকে শুরু হয় সব থেকে বড় রহস্য, কারণ চিমনির ওপারে কর্নেলের রুমে গা ঢাকা দিয়ে আহমেদের সাথে নিদা থাকলেও অফিসারদের সামনে কয়েদি রুমে বসেছিল আরেকজন আহত নিদা। সে বলে ঘোলের অ্যাটাক হওয়ার পর আহমেদ চিমনি দিয়ে পালিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এখানে নিদাকে আর ঘোলকে। লক্ষ্মী এতে প্রচন্ড চটে যায়, কারণ ঘোলের কথা এসে বিশ্বাস করে না। লক্ষ্মী ওর গলায় ছুরি ঠেকিয়ে আলীর ব্যাপারে জিজ্ঞেস করলে নিদা ওর কানে কানে ব্যাপারটা বলতে চাইলে লক্ষ্মী মাথাটা নামাতেই নিদা ওর কান ছিঁড়ে উপড়ে দেয়। চেঁচিয়ে বলে ওঠে, আমি নিজের বাবাকে দেশদ্রোহী ভেবে তোদের হাতে ধরিয়ে দিলাম, আর আমায় এখন তোর মতো নোংরা কীটের কাছে দেশপ্রেম জাহির করতে হবে? সব ছেড়ে আমার পিছনেই কেন পড়ে আছিস? তখনই লক্ষ্মী রিভিল করে যেদিন আলী সাইদ দ্য অর্কিড স্টারে প্রথম ধরা পড়ে সেদিন ও ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিল নিদা কোথায়। নিদা এটা শুনে চমকে ওঠে, কেননা কর্নেল ট্রেনিং এর মাঝে ওর থেকে সাহায্য চাওয়ার জন্য ডেকে আনেনি, বরং ওকে জাস্ট ইউজ করা হচ্ছে। তখনই লক্ষ্মী পিছন থেকে নিদাকে মারতে আসলে কর্নেল লক্ষ্মীকে গুলি করে মেরে ফেলতেই রিভিল করে আসল রহস্য। আসলে মেঘদূতে ঘোলকে আর অন্য কেউ নয়, স্বয়ং ডেকেছিল নিদার বাবা শাহনওয়াজ রহিম। লোকটা জিজ্ঞাসাবাদ করার সময় একটাই কথা বলতো, নিজের রক্ত দিয়ে সওদা করতে হবে। এরপর ধোঁয়াবিহীন আগুন থেকে ঘোল জেগে উঠবে। তাকে সহজে দেখা যায় না, কিন্তু ওর উপস্থিতি সবার মধ্যে দুঃস্বপ্ন হয়ে উঠে আসবে। সে প্রতিটা মানুষের মধ্যে থাকা পাপকে তাদের অনুতাপ ও বিবেকে জ্বালিয়ে মাংস ছিঁড়ে খাবে। সেই সময় কর্নেল ওনার কথা শুনে হাসির ছলে উড়িয়ে দেয়। কিন্তু যেদিন আলী সাইদ তোমার নাম করলো সেদিন থেকে সবকিছু পাল্টে যায়। সব জানার পর নিদা নিজের ভুল বুঝতে পারে। দেশপ্রেমের নামে দেশে কি চলছে সেটাও জলের মতো এখন পরিষ্কার। তবে রিইনফোর্স আসার আগে আহমেদকে না খুঁজে সে যাবে না। নিদা কর্নেলকে নিয়ে গোটা সেন্টারে সার্চ করে কর্নেলের রুমে আসলে দেখে বাকি অফিসার এবং আহমেদ সেখানেই লুকিয়ে রয়েছে। ইতিমধ্যে জানতে পারে তাদের মধ্যে একজন অফিসার ঘোলের হাতে মারাও পড়েছে। আসলে কর্নেলের রুমে একজন অফিসার সার্চ করতে আসলে আহমেদের পাশে বসে থাকা নিদারূপী ঘোল তাকে মেরে ফেলে। নিদা আহমেদকে কর্নেলের রুমে রাখা টেপ রেকর্ডার থেকে বাবার রেকর্ড বয়ান প্লে করতে বলে, যেখানে রহিম বলছিল, তোমরা সব জেনেও যে পাপ কাজ করছো সেই পাপের আগুনে তোমাদের শেষ করতে ঘোল আসবে, আর সেদিন এই ঘটনার সাক্ষী থাকবে আমার নিদু। সে জানবে ওর বাবা আসলে নির্দোষ ছিল। এরপর শোনা যায় কর্নেল বলছে, এই লোকটা সন্ত্রাসবাদী নয়, তবু একে ছাড়া যাবে না, যা একে নিয়ে গিয়ে মেরে ফেল। সমস্ত বিষয়টা জানার পর নিদার চক্ষু চড়ক গাছ। নিদা বাবাকে শেষবারের মতন স্মরণ করে বলল, আমি জানি আমাদের মধ্যে এইখানে একজন ঘোল। আব্বু তোমায় পাঠিয়েছেন আমার চোখ খুলে দেওয়ার জন্য, আর আব্বু তুমি সেটা পেরেছ, তাই এখন আমার সময় এসছে তোমায় সাহায্য করা। এই বলে রুমের লাইটগুলো গুলি করে ভেঙে ফেলতেই ঘোল ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। রুম থেকে আসছে ভয়ঙ্কর চিৎকার, যেন এটাই জাহান্নাম। নিদা কাজ লক্ষ্য করে গুলি করতেই দেখলো বাইরে এখন দিন, পালাতে সুবিধা হবে। তাই আহমেদকে নিয়ে দ্রুত বেরিয়ে আসতেই কর্নেলের উপর ঝাঁপিয়ে পড়ে ঘোল। সাথে সাথে একটা বিস্ফোরণ। নিদা বৃষ্টির মধ্যে বাইরে আসলে দেখে পুরো সেন্টার এনপিএস এর টিম ঘিরে ফেলেছে। সবাই ওদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। নিদা চিৎকার করে বলল, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। কিন্তু কথাটা শেষ করতে পিছন থেকে এগিয়ে আসে কর্নেল। কর্নেল বোঝানোর চেষ্টা করে যে বিস্ফোরণ হওয়ার সাথে ঘোল মারা গেছে, আর সে যেহেতু ডেস্কের পিছনে ছিল তাই সে বেঁচে গেছে। নিদা এতক্ষণে চোখ বন্ধ করল। দেখতে পাচ্ছে আব্বু তার প্রিয় চেয়ারে বসে বই পড়ছে। যে মানুষটাকে নিদা ওই দিন স্পর্শ করতে দেয়নি আজ তাকে ধরে বলল, আব্বু আমি পেরেছি। তখনই নিদা বলে উঠল, কর্নেল, ঘোল যদি রাক্ষস হয় তাহলে এটাও মনে রেখো তুমি ওর থেকে কম কিছু নও। এবং এর সাথেই নিদা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কর্নেলকে গুলি করে নিজেকে আত্মসমর্পণ করে।
তার শেষ বক্তব্য ছিল আহমেদ নির্দোষ, ওর যেন কিছু না হয়। এরপর ঘটনা কয়েক মাস পর। বর্তমানে নিদার উপর কেস চলছে কর্নেল সুনীলকে মারার অপরাধে। এনপিএস এর হেড থেকে শুরু করে উচ্চপদস্থ অফিসাররা কেস সাজিয়েছে যে মেঘদূতে কর্নেল নয় বরং নিদা পুরো টিমকে ইল্লিগাল অপারেট করে কর্নেল সহ বাকিদের মেরে ফেলেছে। এই দৃষ্টান্ত প্রমাণ করছে একজন সন্ত্রাসবাদীর মেয়ে সন্ত্রাসবাদীই হয়। এবং এই ঘটনার সাথে দেখানো হয় নিদাকে কোনো গুপ্ত সেন্টারে বন্দি করে রাখা হয়েছে এবং সেইখানে সে মুখ থেকে একটা ব্লেড বের করে নিজের হাত কেটে ঘোলকে ডেকে আনার চিহ্ন বানাচ্ছে। আর এই ঘটনার সাথে ঘোলের গল্প এইখানেই শেষ হয়। গল্পের মূল বিষয়বস্তু ঘোল হলেও মেনলি ফোকাস করে কয়েকটা বিষয়বস্তুর দিকে। আসলে কোনো ধর্মই হিংসা হানাহানি শেখায় না, তাই ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাস ছড়ানো সেই ধর্মকেই কলুষিত করে। এই গল্প আমাদের আরও শিখিয়ে যায় যে কোনো ধর্মকে নিয়ে এক্সট্রিমিস্ট পর্যায়ে পৌঁছানো ভালো নয়। এতে মানসিক বিকাশ ও পরিবেশকে দেখার পয়েন্ট অফ ভিউ নষ্ট হয়। তাই সবার আগে একজন ভালো মানুষ হও।